আসসালামু আলাইকুম। সবাইকে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে স্বাগতম। আমাদের এইচএসসি ২০২২ শিক্ষার্থী সহ এবং তাদের অভিভাবকদের সকলকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে স্বাগতম জানাই। সবাইকে প্রথমে আমার সালাম দিয়ে আমি শুরু করতে চাই। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই যেহেতু আমরা আমাদের এইচএসসির পরবর্তী সময়ে আমরা আমাদের কিভাবে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিব, আমাদের ক্যারিয়ারটাকে কিভাবে সাজাবো, কিভাবে গোছাবো, সেটা নিয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আমরা জানি আমরা আমাদের বিগত যেই ১২ বছরের শিক্ষা জীবন পার করে এসেছি স্কুল এবং কলেজে। এই শিক্ষা জীবনের পরে এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে হবে, সেটা হচ্ছে আমরা ক্যারিয়ারটা কিভাবে আমরা সাজাবো। এই ক্যারিয়ার সাজানোর জন্য আমরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে আমরা দেশ বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। বিশেষ করে আমাদের বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা ডিপার্টমেন্টগুলোতে আমাদের একটি তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আমাদের সিটটি নিশ্চিত করতে হবে। তো এই ভর্তি পরীক্ষা যেহেতু খুব কম্পিটিটিভ হবে, তাহলে আমাদের এই ভর্তি পরীক্ষাটা আমরা কিভাবে প্রস্তুতি নিব, আমরা ভর্তি পরীক্ষায় কিভাবে নিজেদেরকে তৈরি করব, সে সম্পর্কে আজকে আমরা বিশদ আলোচনা করব। তো সেই জন্য আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটিকে আমরা সাজিয়েছি কয়েকটি বিষয়ে আলোচনা করব। প্রথমেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি, কিভাবে ভর্তি পরীক্ষা হবে এবং আমাদের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য কার জন্য কোন ইউনিটে পরীক্ষা হবে এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটা নিয়ে আলোচনা থাকবে। এরপর আমরা কম্বো প্রিপারেশন নিয়ে কথা বলবো। কম্বো প্রিপারেশন হচ্ছে আমাদের ইউনিটের একটি ইউনিক কনসেপ্ট, অর্থাৎ কম্বো বলতে এখন প্রতিযোগিতামূলক সময়, বিশেষ করে আমাদের অনলাইন প্লাস অফলাইন এডুকেশন আমাদের এখন সব জায়গায় খুব প্রমিনেন্ট হয়েছে। তো আমরা কিভাবে প্রস্তুতি নিলে আমরা সবচেয়ে সেরা প্রস্তুতিটা হবে আমাদের, এবং আমরা আমাদের সেরা সাফল্যটা নিয়ে আসতে পারবো আমাদের ভর্তি পরীক্ষায়, সেটা নিয়ে আলোচনা করব। আমাদের পরীক্ষা পদ্ধতি, এক্সাম সিস্টেমগুলো নিয়ে কথা বলবো। আমাদের কিভাবে আমরা বিষয়ভিত্তিক প্রস্তুতি নিব, বই এবং লেকচার ম্যাটেরিয়ালসগুলো কিভাবে আমরা পড়বো, সেটা নিয়ে আলোচনা করব। এখন আসলে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীর উদ্দেশ্যে, বাংলাদেশে আমরা যে শিক্ষার্থীরা আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কোশ্চেন হচ্ছে, আমরা আসলে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব দেরিতে সিদ্ধান্ত নেই। যেমন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী কয়েকটি দেশের সাথে যদি কম্পেয়ার করি, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু শিক্ষা ক্ষেত্রে বেশ এগিয়ে গিয়েছে। আমরা জানি যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসের টপ প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে তাদের আইটি সেক্টরে আমাদের ইন্ডিয়ান স্টুডেন্টরা এবং ইন্ডিয়ান গ্র্যাজুয়েটরা বেশ ভালোভাবে স্থানগুলো দখল করে নিচ্ছে। আসলে তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার ব্র্যান্ডিং এবং শিক্ষার যে গুণগত মান বা শিক্ষার যে গুণগত পরিবর্তন, সেটার কারণে তারা আসলে আজ অনেক দূর এগিয়ে গিয়েছে। আমরা যদি ভারতের দিকে লক্ষ্য করি, তারা কিন্তু এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তারা মূলত ক্লাস 8 থেকে আসলে তারা চিন্তাভাবনা শুরু করে। তারা তখন থেকে আসলে তাদের প্ল্যানিংটা শুরু করে, কিভাবে তারা কোন সাবজেক্টে পড়বে, কোন বিষয়ে। আমরা জানি ভারতে সবচেয়ে প্রথিত কতগুলো ইনস্টিটিউট রয়েছে। আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেখানে বিবিএ এমবিএ পড়ানো হয়, আর আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এছাড়াও তাদের কলা অনুষদের জন্য ইকোনমিক্স এবং অন্যান্য সাবজেক্টে বেশ কিছু পাবলিক ইউনিভার্সিটি রয়েছে। তো সেগুলোতে তাদের তীব্র প্রতিযোগিতা হয়, এবং আমরা যদি কম্পেয়ার করি, সিট কম্প্যারিজন করলে আসলে বাংলাদেশের জনসংখ্যার প্রেক্ষাপটে যে পরিমাণ সিট রয়েছে, সেখানেও কিন্তু রেশিও অনুসারে একই পরিমাণ সিট। তো সেই জন্য আসলে তারা দেখা যায় যে তারা ৩-৪ বছরের প্রস্তুতি নিয়েই আসলে তারা সেগুলোতে যায়, এবং সবচেয়ে অ্যাডভান্টেজাস বিষয় হচ্ছে তারা এই জায়গাগুলোতে প্রতিযোগিতার মাধ্যমে যে ভর্তি হওয়ার একটাই কারণ হচ্ছে, এখান থেকে যখন তারা গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে, সাথে সাথে কিন্তু তারা বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে তাদের জব রিক্রুটমেন্ট নিচ্ছে, এবং এই জব রিক্রুটমেন্টে দেখা যাচ্ছে তারা সেখানেই ভালো ফলাফল করছে।
তো আমরা আজকে আমাদের ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে কথা বলবো। শুধুমাত্র ভর্তি পরীক্ষার জন্য আমাদেরকে শুধু পড়াশোনা করলেই হবে না, আমাদেরকে উই হ্যাভ টু বি স্ট্র্যাটেজিস্ট, অর্থাৎ আমাদেরকে একটা পরিকল্পনা সাজাতে হবে আমরা কিভাবে পড়বো, কিভাবে কাজ করব। সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেটা যদি আমরা পরিকল্পনা না করি তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো না। তো আমরা চলে যাই আমাদের আলোচনায়। প্রথমে আমরা আমাদের ইউনিয়ন নিয়ে কিছু ছোট আলোচনা থাকবে। এরপর আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কীভাবে আমরা প্রস্তুতি নেব, কীভাবে আমাদের কোন কোন সাবজেক্টের উপর আমাদের পরীক্ষা হবে এবং সেগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব। আসেন আমরা প্রথমে আমাদের ইউনিয়েট আমরা জানি আমাদের যাত্রা শুরু হয় 2005 সাল। মূলত ইউনিয়েটের আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক এবং তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা ছোট্ট ভিডিও দেখব। তো আমরা দেখলাম ইউনিয়েডের প্রতিষ্ঠাতা পরিচালকদের ব্যাকগ্রাউন্ড। ইউনিয়েড প্রতিষ্ঠাতা পরিচালক তিনজন, মনির মল্লিক, জহির, আপনারা সবাই দেখলেন। এবং ইউনিয়েডই আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং জগতে একমাত্র প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠাতা পরিচালক নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। এখন আমরা পরবর্তী
পর্যায়ে আমরা দেখব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে, কোন কোন সাবজেক্টের উপর হবে সেটা আমরা একটু দেখে নিব। এখানে একটি ভিডিও আছে। এরপর আমরা এখানে আমাদের আরও বিশদ আলোচনা করব এবং আমাদের যদি কোনো প্রশ্ন থাকে শিক্ষার্থীরা বা অভিভাবকরা আপনারা কমেন্টসে সেই প্রশ্নগুলো রাখবেন, আমরা সেগুলো উত্তর দেব। এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিভাবে হবে সেটা একটু দেখে নিই।
আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতিটা দেখলাম। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি মূলত এবছর অর্থাৎ 22-23 সেশনের শিক্ষার্থীদের জন্য একটি বেশ খানিকটা পরিবর্তন এসেছে। তো আমরা একটু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিস্টেমটাতে আবার একটু দেখে নেই। আমরা একটু সেখানে জিনিসগুলো আর একটু বিস্তরভাবে ডিসকাশন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত বিগত বছরগুলোতে ইউনিট ভিত্তিক পরীক্ষা হতো। ইউনিট ভিত্তিক অর্থাৎ ক, খ, গ, ঘ ইউনিট এভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। ক ইউনিট ছিল বিজ্ঞান শাখার জন্য, খ ইউনিট ছিল মানবিক, গ ব্যবসা শিক্ষা এবং ঘ ইউনিট ছিল বিভাগ পরিবর্তনের জন্য। এছাড়া চ ইউনিটের মাধ্যমে চারুকলা আর আইবিএ এর জন্য আলাদা আইবিএ এর জন্য একটা ভর্তি পরীক্ষা হতো। তবে এবছর অর্থাৎ 2022 সালে 30শে আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা অনুসারে 2022-23 সেশন থেকে ভর্তি পরীক্ষার পদ্ধতিটা কিছুটা পরিবর্তন হবে। যদিও আগের মতো রয়েছে, বাট কিছু গুণগত এবং পরিমাণগত পরিবর্তন হবে। এখানে আমরা নিশ্চয়ই এখানে দেখছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিস্টেমটা হচ্ছে আমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে নম্বর নেওয়া হয়, এবং আমাদের যে ভর্তি পরীক্ষাটা হয় লিখিত পরীক্ষা, সেখান থেকে লিখিত পরীক্ষাটা দুইটি ধাপে হয়, অর্থাৎ এমসিকিউ পরীক্ষা এবং লিখিত পরীক্ষা হয়। এখানে মূলত আমরা যে পদ্ধতিটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিগত বছরগুলোতে আসলে এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটা হয়েছে। তো এবছর যেহেতু আমাদের বেশ খানিকটা নিয়মে পরিবর্তন হবে, সেক্ষেত্রে হয়তো আমাদের নম্বর বন্টন বা অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। তবে আমাদের প্রস্তুতিটা মূলত একই রকম হবে। অর্থাৎ আমাদের এসএসসি এইচএসসি জিপিএ থেকে হয়তো আমাদের 100 বা 80 নিতে পারে, আমাদের ভর্তি পরীক্ষা থেকে হয়তো 100 বা 120 নিতে পারে। সেটা যাই হোক, আমাদের প্রস্তুতিটা একই রকম হবে। তো আমরা একটু এখানে দেখে নিব আমাদের কীভাবে আসলে জিপিএ ভিত্তিক নাম্বারটা নিচ্ছে। জিপিএ ভিত্তিক আমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে আমাদের যেই রেজাল্ট আসে, এখন নিয়ম হচ্ছে আমাদের অপশনাল সাবজেক্ট বা 4 সাবজেক্ট সহ যে জিপিএটা থাকে সেটা থেকেই আমাদের নম্বরটা নিচ্ছে। যেমন আমাদের কারো যদি দুটোতে 5 থাকে তাহলে 5 10 5 গুণ 2 এভাবে আমাদের নিবে। এরপর আমাদের একটি ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষাটি আমাদের এমসিকিউ এবং লিখিত হয়। এমসিকিউ সাধারণত আমাদের 60 নম্বরের উপর হয় এবং লিখিত পরীক্ষা হয় আমাদের 40 নম্বরের। দুটি সেকশনে আমাদের আলাদা আলাদা 5 নম্বর থাকে। 5 নম্বর বলা যায় প্রায় আমাদের 40%-এর মতো, অর্থাৎ এমসিকিউতে আমাদের 60-এর মধ্যে কমপক্ষে 24 নম্বর পেতে হয়, আর লিখিত পরীক্ষার 40-এর মধ্যে আমাদের ইউনিট ভেদে 10 থেকে 12 নম্বর পেতে হয়। তবে এই নিয়মগুলো প্রতি বছরই আংশিক পরিবর্তন হয়ে থাকে। সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা প্রস্তুতি নেওয়াটা, আমাদেরকে ভালোভাবে পড়ে আমাদের ভর্তি পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুত হওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আমরা সময় বন্টন দেখি, সময় বন্টন হচ্ছে প্রত্যেকটি সেকশনে আমাদের এমসিকিউ এবং রিটেন প্রতিটিতে আমাদের 45 মিনিট করে সময় দেওয়া হয়, অর্থাৎ প্রায় আমাদের 1.5 ঘন্টার মতো পরীক্ষাটা হয়। এখন আমরা দেখি বিগত বছরগুলোতে যেটি আমরা ক ইউনিট বলতাম, এবছর থেকে সেটাকে বিজ্ঞান ইউনিট নামে বলা হবে। বিজ্ঞান ইউনিটে মূলত আমাদের এইচএসসি বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিবে। বিগত বছরের নিয়ম অনুসারে ছিল এই শাখায় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমাদের ন্যূনতম জিপিএ 8.5 প্রয়োজন ছিল। 8.5 অর্থাৎ 4 সাবজেক্ট সহই আমাদের 8.5, দুটো এসএসসি এবং এইচএসসি মিলে আমাদের 8.5 থাকলে আমরা ভর্তি পরীক্ষা দিতে পারতাম। এবং এখানে আমাদের প্রায় আমাদের 1800+ আমাদের সিট রয়েছে। এখানে 10টি অনুষদ বা ইনস্টিটিউট এবং প্রায় 32টি বিভাগ রয়েছে। আর এখানে ভর্তি পরীক্ষা আমাদের চলমান বিগত বছরের সিস্টেমে আমাদের ভর্তি পরীক্ষা হয়ে থাকে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা এবং ইংরেজি। এখানে একটি বিষয় লক্ষণীয়, আমাদের এইচএসসির শিক্ষার্থীরা আমরা মূলত পদার্থ এবং রসায়ন আমাদের আবশ্যক বিষয় থাকে, এই দুটো অবশ্যই আমাদেরকে উত্তর করতে হবে। এরপরে গণিত, জীববিজ্ঞান আমাদের হয়তো অপশনাল হিসেবে থাকে, কারো হয়তো গণিত থাকে, জীববিজ্ঞান থাকে না, আবার কোনো শিক্ষার্থী জীববিজ্ঞান নেয়, গণিত থাকে না। সেক্ষেত্রে তাদের জন্য ভর্তি পরীক্ষার প্রশ্নে বাংলা এবং ইংরেজিও থাকে। সেক্ষেত্রে চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজি যে কোনো একটি বিষয়ে তাদেরকে পরীক্ষা দিতে হয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে।
এরপর এখানে আমরা নম্বর বন্টন যদি দেখি, বিগত বছরের পরীক্ষাতে নম্বর বন্টন ছিল আমাদের এমসিকিউতে 15টি করে প্রশ্ন থাকতো, 15টি করে। মূলত এখানে কিন্তু আমাদেরকে 4টি বিষয়ে 4টি সাবজেক্টে আমাদেরকে এমসিকিউটা অ্যান্সার করতে হবে, যদিও আমাদের প্রশ্নপত্রে 6টি সাবজেক্টের উপর থাকবে। যেহেতু আমাদের গণিত বা জীববিজ্ঞান অথবা উভয়ই যদি আমাদের না থেকে থাকে, সেক্ষেত্রে আমরা বাংলা বা ইংরেজি অথবা বাংলা ইংরেজি দুটোই উত্তর করব। যদি আমাদের গণিত জীববিজ্ঞান একটি না থাকে, সেক্ষেত্রে যে কোনো একটি, আর যদি দুটোই না থাকে সেক্ষেত্রে বাংলা এবং ইংরেজি আমাদেরকে উত্তর করতে হবে। এটা হচ্ছে আমাদের পদ্ধতি ছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এখানে কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু নম্বর কাটা যায়, অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে এখানে। যেমন দেখছি আমরা 0.25 করে। মূলত আমাদের যেহেতু প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে থাকে, সেই জন্য 4টি করে অপশান। তো পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সের নিয়ম অনুসারে আমাদের 1/4, অর্থাৎ প্রতিটি অপশানে, উত্তরের অপশানের জন্য 0.25 করে নম্বর বন্টন থাকে। সেজন্য আমাদের ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যায়। এখানে একটি লক্ষণীয়, এখানে এমন নয় যে আমাদের 4টি উত্তর গেলে 1 নাম্বার কাটবে, সেটি নয়। আমাদের আমি যদি একটি উত্তর ভুল করি, তাহলে আমাকে 0.25 নেগেটিভ মার্কিং হবে। দুটো ভুল করলে আমার জন্য 0.50, 3টি ভুল করলে 0.75, এইভাবে আমাদের নেগেটিভ মার্কিং হবে। আমি যতটি ভুল উত্তর করব প্রতিটির জন্য আমার 0.25 করে আমার নেগেটিভ মার্কিং হবে। আর লিখিত অংশে আসলে কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে যেহেতু লিখিত, সেখানে আমি যে লিখিত পরীক্ষাটি দেবো সেটির উপর গুণগত মান দেখেই আমাদেরকে নম্বর দেওয়া হবে। এরপর আমাদের বিগত বছরগুলোতে এই ইউনিটটাকে বলা হতো খ ইউনিট বা বি ইউনিট বলতো। এটি এবছর থেকে নামকরণ করা হয়েছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট। এখানে মূলত আমাদের মানবিক শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিবে, এবং গত বছর পর্যন্ত আমাদের নিয়ম ছিল এসএসসি এবং এইচএসসি মিলে আমাদের 8 জিপিএ 8 থাকলে এখানে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য এলিজিবল হতো। তো এখানে মূলত ওই একইভাবে 100 নম্বরের পরীক্ষা এমসিকিউ প্লাস রিটেন মিলে 90 মিনিটে দিতে হয়। আর আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটেই কোনো ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার করা যায় না। আর আমাদের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে প্রায় 2500 সিট রয়েছে। এখানে 10টি অনুষদ বা ইনস্টিটিউট এবং 44টি বিভাগ রয়েছে। আর এখানে যদি ভর্তি পরীক্ষা আমরা দেখি, ভর্তি পরীক্ষা এখানে মূলত 3টি বিষয়ের উপর আসে: বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এমসিকিউ প্লাস রিটেন। আর এখানে আমরা যদি নম্বর বন্টনটা দেখি, বিগত বছরে যেভাবে নম্বর বন্টন ছিল, সেটি ছিল আমাদের বাংলা, ইংরেজিতে 15টি করে প্রশ্ন, সাধারণ জ্ঞানে 30টি করে এমসিকিউ প্রশ্ন থাকতো। আর লিখিত অংশে মূলত আমাদের বাংলা এবং ইংরেজির উপরই লিখিত হতো 40 নম্বর, বাংলা 20 এবং ইংরেজিতে 20। সাধারণ জ্ঞানের উপর লিখিত পরীক্ষা হতো না, শুধুমাত্র এমসিকিউতে সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা নেওয়া হতো। আর এখানেও আমাদের প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে নেগেটিভ মার্কিং হবে। এমসিকিউতে আমাদের আলাদা করে 5 নম্বর 24, আর লিখিততে 5 নম্বর 11। ইউনিট ভেদে যেটা বলেছি, একটু 5 নম্বরগুলো ভ্যারি করে। আর এমসিকিউতে আবার বিষয়ভিত্তিক কিন্তু এখানে 5 নম্বর বরাদ্দ করা হয়েছে, যেমন বাংলায় 5, ইংরেজিতে 5, সাধারণ জ্ঞানে 10 পেতে হবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি বেশ ভালো নাম্বার পেলো, সাধারণ জ্ঞানে যদি দেখা গেলো 9 পেলো, তাহলে তাকে অকৃতকার্য হিসাবে ধরা হবে, বা বাংলায় 4, ইংরেজিতে 5-এর নিচে পেলে তাকে অকৃতকার্য হিসাবে ধরা হবে। এরপর আমাদের চলে এসেছি আমরা ব্যবসায় শিক্ষা ইউনিট। এই ব্যবসায় শিক্ষা ইউনিটটি মূলত আমাদের বিগত বছরগুলোতে ব্যবসায় শিক্ষা ইউনিটটি গ ইউনিট নামে পরিচিত ছিল। গ বা সি ইউনিট নামে এখানে ভর্তি পরীক্ষার্থীরা পরীক্ষা দিত। এবছর সেটিকে ব্যবসায় শিক্ষা ইউনিট নামে বলা হচ্ছে। এখানে মূলত এইচএসসি যারা ব্যবসায় শিক্ষা শাখা, তারাই এখানে অংশ নিতে পারবে। আর তাদের এই বিগত বছরের নিয়ম ছিল এসএসসি এবং এইচএসসি মিলে তাদের ন্যূনতম জিপিএ 8 প্রয়োজন ছিল, যেটা আমরা শুরুতে বলেছি। এখানে অপশনাল সাবজেক্ট সহই জিপিএ কাউন্ট করা হয়েছে। এখানে প্রায় 1250টি আসন রয়েছে, এবং এখানে 9টি বিভাগ বা সাবজেক্ট রয়েছে, ডিপার্টমেন্ট, যেগুলোতে ভর্তি করা হয়। এখানে আমরা দেখি ভর্তি পরীক্ষার বিষয়গুলো কি। ভর্তি পরীক্ষা মূলত বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, এই 4টি বিষয়ে সবাইকে উত্তর করতে হবে।
এছাড়াও আমাদের ভর্তি পরীক্ষায় মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের উপর প্রশ্ন থাকবে। অর্থাৎ আমাদের ভর্তি পরীক্ষার প্রশ্নে মূলত 6টি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। আমাদেরকে এখান থেকে 5টি বিষয়ে উত্তর করতে হবে। বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা নীতি কম্পালসারি। মার্কেটিং বা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে যে কোনো একটি বিষয়ে আমরা পরীক্ষা দিতে পারবো। আর এখানে নম্বর বন্টন যদি দেখি আমরা, একইভাবে মোট 100 নম্বর এমসিকিউ, 60 লিখিত অংশে 40 নম্বর থাকবে। আর মোট সময় 90 মিনিটই বরাদ্দ করা হবে। আর এখানে নম্বর বন্টন যদি দেখি আমরা, এমসিকিউতে প্রতিটি বিষয়ে, অর্থাৎ যেহেতু আমাকে 5টি বিষয়ে অ্যান্সার করতে হবে, প্রতিটি বিষয়ে 12টি করে এমসিকিউ প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রতিটি বিষয়ে 12 নম্বর করে এমসিকিউতে থাকবে। এখানে আমরা দেখছি মার্কেটিং বা ফিন্যান্স থেকে আমাকে যে কোনো একটি বিষয়ে অ্যান্সার করতে হবে। আর লিখিত অংশ মূলত এখন পর্যন্ত যেই সিস্টেম রয়েছে সেখানে আমাদের হচ্ছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ থাকে, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন ইংলিশ, তারপর প্রিসাইজ রাইটিং, সংক্ষিপ্ত প্রশ্ন বাংলা, আর 5টি বিষয় সংক্ষিপ্ত প্রশ্ন। 5টি বিষয় বলতে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং আর ফিন্যান্স, এগুলোর উপর থাকে। এইভাবে আমাদের মোট এখানে 40 নম্বর বন্টন করা হয়ে থাকে এখানে। অর্থাৎ আমাদের ব্যবসায় শিক্ষা অনুষদে রিটেনে বেশ কয়েকটি সাবজেক্ট বা সাবজেক্টের বাইরে যদি বলি আমরা, বাংলা, ইংলিশ থেকে বেশ কিছু রিটেন কোশ্চেন থাকছে। তো এইভাবে মূলত আমাদের রিটেন এক্সামটা নেওয়া হবে। আর এখানেও আমাদের প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে আমাদের নেগেটিভ মার্কিং আছে। এমসিকিউতে আমাদের 24 নম্বর পাস, লিখিততে আমাদের 11 নম্বর পাস। আর আলাদাভাবে এমসিকিউতে আমাদের ইংরেজিতে বিষয়ভিত্তিক পাস হচ্ছে আমাকে 12তে 5 পেতে হবে, 12তে আমাকে 5 নম্বর পেতে হবে। তো এই হলো আমাদের মেজর 3টি, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স বা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার পদ্ধতি বা ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয়ে তাদেরকে অংশ নিতে হবে সেটা আমরা দেখলাম। আর এরপরে এবছর যেই নতুন পরিবর্তনটি এসেছে, বিগত বছরগুলোতে মূলত ঘ ইউনিট আরেকটি পরীক্ষা নেওয়া হতো। ঘ ইউনিটে মূলত আমাদের কলা, আইন, সামাজিক বিজ্ঞান ইউনিটের যে পরীক্ষাটা হয় সেটার আদলেই পরীক্ষা হতো, অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের উপর। এবং এখানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই এই ইউনিটটাতে পরীক্ষায় অংশগ্রহণ করতো এবং সবার জন্য 3টি বিভাগের জন্য 3টি আলাদা মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশিত হতো। সেই অনুসারে তারা বিভাগ পরিবর্তন হতো। তো আমি প্রথমে একটু বিভাগ পরিবর্তনটা কী সেটা একটু আলোচনা করে নিই। বিভাগ পরিবর্তন বলতে মূলত আমরা যারা দেখা যাচ্ছে এইচএসসিতে আমরা বিজ্ঞান শাখায় পড়েছি, তারা এখন বিজ্ঞানের বিষয়গুলোতে না পড়ে আমরা হয়তো ব্যবসায় শিক্ষা বা মানবিক কলা অনুষদ, আইন অনুষদ, এই বিষয়গুলোতে হয়তো পড়তে চায়। অর্থাৎ সায়েন্সের একজন স্টুডেন্ট হয়তো আইন পড়তে যাচ্ছে, ইকোনমিক্স পড়তে যাচ্ছে, বাংলা পড়তে যাচ্ছে, ইংরেজি পড়তে যাচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক বা ডেভেলপমেন্ট স্টাডিজ পড়তে যাচ্ছে, তাহলে সে কিন্তু ক ইউনিট না, আরেকটি ইউনিটে পরীক্ষার মাধ্যমে বিভাগ পরিবর্তন করে সে কলা বা মানবিক বিভাগে চলে আসবে। একইভাবে সায়েন্সের একজন স্টুডেন্ট যদি অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং অর্থাৎ বিবিএ সাবজেক্টগুলো পড়তে যায়, তাহলেও কিন্তু তাকে বিভাগ পরিবর্তন করে আসতে হবে। একইভাবে মানবিকের শিক্ষার্থীরাও যদি ব্যবসায় শিক্ষা অর্থাৎ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বিবিএ সাবজেক্টগুলো পড়তে চায়, তাদেরকে বিভাগ পরিবর্তন করতে হয়। আর মানবিকের শিক্ষার্থীরা আবার বিজ্ঞান অনুষদের আন্ডারে কিছু সাবজেক্ট আছে, যেমন পরিসংখ্যান, মনোবিজ্ঞানীগুলো পড়তে পারে, এগুলোতে যেতে পারে। আর একইভাবে ব্যবসা শিক্ষার্থীরা, অর্থাৎ তারা যদি বিবিএ না পড়ে, তারা যদি মানবিক বিভাগের বিষয়গুলো অর্থাৎ যেমন ইকোনমিক্স, ইংলিশ, বাংলা, ইংরেজি, জার্নালিজম, এই সাবজেক্টগুলো পড়তে চায়, এই সাবজেক্টগুলো পড়তে চায়, তাহলেও তাদেরকে বিভাগ পরিবর্তন করেই আসতে হয়। তো এখানে বিভাগ পরিবর্তনে এবছর একটি নতুন নিয়ম এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন নিয়ম অর্থাৎ পরীক্ষায় পদ্ধতিতে পরিবর্তন এনেছে, সেটা আমরা একটু আলোচনা করব। এখানে আমরা দেখছি বিভাগ পরিবর্তনে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়সমূহ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ আমাদের মানবিক বিভাগের শিক্ষার্থীরা যেই ইউনিটটাতে পরীক্ষা দিবে, সেখানে আমাদের বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষার্থীরা পরীক্ষা দিবে। তাদের জন্য আলাদা 2টি
মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্ট অনুসারে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলোতে চান্স পাবে। তাহলে বিগত বছরে যেটি ছিল তাদেরকে ঘ বা ডি ইউনিটে পরীক্ষা দিতে হতো, সেটা না দিয়ে তাদেরকে এখন মূলত কলা, আইন, সামাজিক বিজ্ঞান ইউনিটটিতে পরীক্ষা দিতে হবে। আর এই ইউনিটটি আমরা দেখে এসেছি আগে। এই ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় মূলত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টি বিষয়ের উপর ভর্তি পরীক্ষা হয়ে থাকে। সেগুলোর উপর তাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে। এরপর আমরা দেখব মানবিক শাখার শিক্ষার্থীরা কোথায় কোথায় বিভাগ পরিবর্তন করে যেতে পারবে। মানবিক শাখার শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে তারা বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়ে যেতে পারবে এবং তারা বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিষয়গুলোতে যেতে পারবে। বিজ্ঞান অনুষদভুক্ত গণিত ও পরিসংখ্যান বিষয়ে ভর্তির জন্য, অর্থাৎ এখানে একটু ইন্টারেস্টিং, হয়তো আমরা মনে করি যে আর্টসের স্টুডেন্টরা সায়েন্সে কীভাবে পড়বে, এখানে মূলত গণিত, পরিসংখ্যান এই বিষয়গুলো মানবিক শাখার শিক্ষার্থীরা পড়তে পারবে। এই বিষয়ে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটে বলা হচ্ছে, বিজ্ঞান ইউনিটে তাদেরকে বাংলা, ইংরেজি, তথ্য প্রযুক্তি এবং গণিত বা পরিসংখ্যান বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এখানে একটু উল্লেখ করি, গণিত, পরিসংখ্যান আমরা জানি মানবিক বা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা পরিসংখ্যান নিয়ে থাকে। এখানে আমাদের একটু গণিতও কিন্তু চাইলে মানবিক বা ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা অপশনাল সাবজেক্ট হিসেবে নিতে পারে, সেই জন্য এসছে। আর তথ্য প্রযুক্তি আমরা জানি, তথ্য প্রযুক্তি বিষয়টি আমাদের সবাই পড়ে থাকি। তো এখানে আমাদের ভর্তি পরীক্ষার যখন আবার অ্যানাউন্সমেন্টে আসবে, সেখানে আরও সুনির্দিষ্টভাবে নির্দেশনা থাকবে। মূলত আমাদের প্রতি বছর ভর্তি পরীক্ষার যেই প্রসপেক্টাসটা বা ভর্তি পরীক্ষার নিয়ম সম্বলিত নির্দেশনা আসে, সেখানে নম্বর বন্টনটি আরও সুস্পষ্টভাবে উল্লেখ করা থাকে। তো তার মানে এখন বোঝা যাচ্ছে মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদে যাওয়ার জন্য তাদেরকে বাংলা, ইংরেজি, তথ্য প্রযুক্তি এবং গণিত বা পরিসংখ্যান এই 4টি বিষয়ে তাদেরকে পরীক্ষা দিতে হবে। এখানে একটু খেয়াল রাখতে হবে, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি মানবিক শাখা শিক্ষার্থীরা নিশ্চয়ই ফিজিক্স, কেমিস্ট্রি পরীক্ষা দিবে না, এটা সহজে আমরা বুঝতে পারছি। মূলত তাদের পরীক্ষাটা বিজ্ঞান অনুষদের পরীক্ষার্থীদের সাথে দিবে। তাদের জন্য হয়তো আলাদা একটি প্রশ্নপত্র প্রণয়ন হবে, যেখানে এই বিষয়গুলো থাকবে, তাদেরকে এই বিষয়গুলোতে পরীক্ষা দিতে হবে। আর একইভাবে মানবিক শাখা শিক্ষার্থীরা মূলত আগে ডি ইউনিট, ঘ বা ডি ইউনিট দিয়ে এই শাখা পরিবর্তন করতো, বিজ্ঞান বা বিজনেস স্টাডিজে যেত। এখন বিজনেস স্টাডিজে যাওয়ার জন্য তাদেরকে মূলত বাংলা, ইংরেজি, তথ্য প্রযুক্তি এবং অর্থনীতি বা গণিত বিষয়ে পরীক্ষা দিতে পারবে। তো এখানে আরেকটু দিক নির্দেশনা আসবে। তো কারণ আমরা জানি অনেক মানবিক শিক্ষার্থীর বিভিন্ন বিষয় থাকে, আমরা পৌরনীতি, অর্থনীতি, তারপরে ইতিহাস, এমন বিভিন্ন বিষয় থাকে। তো এইগুলোর উপর ভিত্তি করে বাংলা, ইংরেজি, তথ্য প্রযুক্তি এবং অর্থনীতি বা গণিত এই বিষয়গুলো তাদেরকে, যেটা ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে, সেখানে দিতে হবে তাদেরকে। তাহলে আমরা মানবিক শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা কীভাবে দিবে সেটা সম্পর্কে বিশদ বুঝতে পারলাম। এখন বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আরেকটি বিষয় আছে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আরেকটি অপশন দেখব, তারা হচ্ছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বিজনেস স্টাডিজ অনুষদেও যেতে পারবে। সেখানে যাওয়ার জন্য তাদেরকে ব্যবসায় শিক্ষা ইউনিটে বাংলা, ইংরেজি, তথ্য প্রযুক্তি এবং অর্থনীতি বা গণিতে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তাদেরকে বিজনেস স্টাডিজে ভর্তি হওয়ার জন্য তাদেরকে ওই ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্য প্রযুক্তি এবং অর্থনীতি বা গণিত বিষয়ে পরীক্ষা দিতে হবে। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, ব্যবসায় শাখার শিক্ষার্থীরা, ব্যবসায় শিক্ষা শাখা অর্থাৎ কমার্সের শিক্ষার্থীরা কিন্তু বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান, মনোবিজ্ঞান বা গণিত বিষয়ে যেতে পারবে না, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সুস্পষ্টভাবে জানিয়েছেন। তাহলে আমাদের ব্যবসায় শাখার শিক্ষার্থীরা তাদের নিজস্ব ইউনিট ছাড়া মানবিক বা কলা অনুষদভুক্ত ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আর বিজ্ঞান এবং মানবিকের শিক্ষার্থীরা তাদের ইউনিট ছাড়া বাকি দুটো ইউনিটে পরীক্ষা অংশ নিতে পারবে। তো এখানে আমরা দেখলাম, অর্থাৎ আমাদেরকে মানবিক, যেটা আমরা বুঝতে পারছি, মানবিক এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদেরকে কিন্তু বিভাগ পরিবর্তনের জন্য তাদেরকে বাংলায়, ইংরেজি এবং তথ্য প্রযুক্তি এই 3টি বিষয়ে তাদেরকে অবশ্যই পড়তে হবে।
এখানে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আচ্ছা, এখানে আমরা দেখছি চারুকলা ইউনিট আগেও যেভাবে ইউনিটের আন্ডারে ইউনিট নামে হতো বা এবার চারুকলা ইউনিট করেছে। এখানে মূলত দেখা যায় যে এমসিকিউ প্লাস রিটেন, এখানে আলাদাভাবে রিটেন হয় না, এখানে মূলত ড্রয়িং বা অঙ্কনের উপর নেওয়া হয়, যেহেতু এটি বিশেষ স্কিল সেভাবে নেওয়া হয়। এখানে 135টি আসন থাকে। আর আইবিএর এক্সামটাও হয় আসলে মূলত আলাদাভাবে। আইবিএ এখানে জিপিএ আমরা দেখতে পাচ্ছি। আইবিএ ভর্তি পরীক্ষাটি হয় মূলত রিটেন অ্যাসেসমেন্ট এবং কমিউনিকেশন টেস্ট হয়। রিটেন অ্যাসেসমেন্টে আমাদের ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ল্যাঙ্গুয়েজ বলতে মূলত ইংলিশ, এই 3টি সাবজেক্টের উপর এমসিকিউ এক্সাম হয়। আর আরেকটা হয় কমিউনিকেশন টেস্ট। ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এগুলোর উপর এমসিকিউ প্লাস রিটেন হয়, এবং কমিউনিকেশন টেস্ট হচ্ছে ভাইবা হয় আরেকটি আলাদাভাবে এভাবে পরীক্ষা। আর আইবিএর ভর্তি পরীক্ষাটির ইউনিকনেস হলো এটি সবার জন্য একটি পরীক্ষা হয়। চারুকলায় যেমন সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য একটি পরীক্ষা, আইবিএতে সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য একটি পরীক্ষা হয়, এবং ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম তাদের জন্য একটি মাত্র পরীক্ষা হয় আইবিএতে। অর্থাৎ এখানে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম অর্থাৎ এ লেভেল, ও লেভেল, এবং ইংলিশ ভার্সন অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম সবাই মূলত একটি পরীক্ষায় প্রশ্নপত্রেই তারা পরীক্ষা দিবে। তো এখানে আমার শিক্ষার্থীদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। আমাদের বিগত কয়েক বছরে আমরা জানি আমাদের করোনা এবং পরবর্তীতে আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমাদের এইচএসসিতে আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তো শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার কারণে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটি হয়তো ধারণা থাকতে পারে যে শর্ট সিলেবাস, তাহলে ভর্তি পরীক্ষা তো শর্ট সিলেবাসের উপর পরীক্ষা নেওয়া হবে, এমন একটি ধারণা থাকতে পারে। বাট এখানে আমরা একটু ক্লিয়ার করে দিই, ভর্তি পরীক্ষাটি সম্পূর্ণ ভিন্নভাবে হচ্ছে। অর্থাৎ ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের এইচএসসি যেই বোর্ডের আন্ডারে হয় সেই বোর্ডগুলো কন্ডাক্ট করবে না, এটি বিশ্ববিদ্যালয়গুলো, যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা ভর্তি হবো সেখানে তারা কন্ডাক্ট করবে। সো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের ফুল সিলেবাসের উপর হবে। ফুল সিলেবাস এটা মাথায় রাখতে হবে। এখানে কোনো শর্ট সিলেবাস বা শর্ট লেসন পড়ে আমাদের মাথায় পড়লে হবে না, আমাদেরকে পুরো বিষয়টার উপরই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর এখানে মূলত হচ্ছে আসলে ভর্তি পরীক্ষায় সিলেবাসটা অনেক ব্রড থাকে। এখানে শুধুমাত্র আমাদের এইচএসসির বিষয়বস্তুগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে সেটা না। যেমন আমরা যদি বাংলা এবং ইংরেজির কথা বলি, গ্রামারে আমাদের শিক্ষা জীবনে আমরা যা কিছু পড়েছি যে কোনো বিষয়ের উপরই কিন্তু আমাদের মূলত ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র আসতে পারে। তো আমাদেরকে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটি হতে হবে মূলত পূর্ণাঙ্গ, এবং সেটার জন্য আমাদেরকে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে। অর্থাৎ এখানে শর্ট সিলেবাস নিয়ে আমরা চিন্তা করলে হবে না। আর এটা নিয়ে দেখা যায় যে শিক্ষার্থীরা আমাদেরকে প্রতিনিয়ত কোশ্চেন করে। তো আসলে আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাটাই আসলে অনেক কম্পিটিটিভ হয়। সো এখানে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যাতে সবগুলো বিষয়ে আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারি, ভালো প্রস্তুতি নিতে পারি, সেটা আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো এ পর্যায়ে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি, কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে, কী কী সাবজেক্ট থাকবে সেগুলোর উপর। এখন আমরা দেখব আমাদের প্রস্তুতি নিয়ে একটু আলোচনা করব। আমরা ইউনিয়নে আমরা কম্বো প্রোগ্রাম বলছি। কম্বো প্রোগ্রামের মূল বিষয়টা হচ্ছে আমরা তো গতানুগতিক কোচিং আমরা করছি বা করব, যেটা হচ্ছে আমাদের অফলাইন ক্লাস। অর্থাৎ আমরা ক্লাসরুমে এসে আমাদের শিক্ষকদের ক্লাস করব, সেখানে আমাদের ক্লাসরুমে লেকচার ম্যাটেরিয়ালস, বই পুস্তক দেওয়া হবে, সেগুলো থেকে আমরা পড়বো, এক্সাম দিব। আর এর পাশাপাশি আমাদের কম্বো প্রোগ্রামের সবচেয়ে বিশেষত্ব হলো আমরা অনলাইনে, অর্থাৎ আমাদের টোটাল লার্নিং সলিউশন থাকবে। অনলাইনে আমরা প্রস্তুতি নেব। আপনারা যেমন দেখছেন আমাদের ইউনিটের কিন্তু ভোকাবুলারি বা আদার্স অ্যাপসও রয়েছে গুগল অ্যান্ড্রয়েডে। আপনারা দেখছেন ইউনিয়ন অ্যান্ড্রয়েড ভোকাবুলারি অ্যাপস। অর্থাৎ শিক্ষার্থীদের প্রস্তুতিকে আমরা ত্বরান্বিত করার জন্য আমরা ডিজিটাল প্ল্যাটফর্মেও আমরা সব ব্যবস্থা রেখেছি। তো কম্বো প্রোগ্রামে আমাদের মূল বিষয়টা হলো আমাদের রেগুলার ক্লাসের পাশাপাশি আমাদের টোটাল লার্নিং সলিউশন থাকবে। অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা লার্নিংয়ে তাদের পরীক্ষাগুলো, ম্যাটেরিয়ালসগুলো তারা আবার শেখানো পাবে। এখানে সবচেয়ে বড় সুবিধা হলো আমরা জানি আমাদের গতানুগতিক আমাদের রেগুলার ক্লাসে আমরা একটা ক্লাস টেস্ট দিই বা একটা মডেল টেস্ট দিই বা আমরা একটা উইকলি টেস্ট দিই। তো এই উইকলি টেস্টটা আমরা
ছাপানো প্রশ্নপত্র দিচ্ছি। তো ছাপানো প্রশ্নপত্র আমরা এই পরীক্ষাটা একবারই দিচ্ছি এবং একবার দিলে সেটা আসলে আমরা দেখা যাচ্ছে হয়তো ওই পরীক্ষার নম্বর পাচ্ছি এবং সেই প্রশ্নপত্রটা আমরা আমাদের সাথে থাকছে। পরবর্তীতে আমরা সেই প্রশ্নপত্রটার উপরই আমরা হয়তো প্র্যাকটিস করছি। তো এই প্র্যাকটিসটার ক্ষেত্রে আমাদের একটা জটিলতা থাকে। এখানে যখন আমরা প্রশ্নপত্রটাতে দাগাচ্ছি সেটা পড়তে আমাদের একটু সমস্যা ফেস করতে হয়। আর একই হয়তো ওখানে সেখানে আমার 50টা প্রশ্ন আছে, 50টা প্রশ্ন একই সিরিয়ালে একইভাবে আমি প্রত্যেকবার পড়ছি। তাহলে এখানে আসলে আমার কোনো নতুন চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হয় না। নতুন চ্যালেঞ্জ ফেস করতে না হওয়ার কারণে আমার প্রস্তুতিটা আসলে খুব ভালোভাবে হয় না। আর আমাদের ই-লার্নিংয়ে আমাদের সুবিধাটা হলো, ই-লার্নিং আমরা যদি বলি, ই-লার্নিং একটা সুবিধা হলো আমি একটা এক্সাম যে একইভাবে আমি 50টা প্রশ্নের এক্সাম হয়তো আমি যদি 10 বার দিই, 10 বার দেখা যাচ্ছে আমার 50টা প্রশ্ন বিভিন্নভাবে আমার সফল হয়ে আসবে। আর ই-লার্নিংয়ে আমাদের একটা বড় বেনিফিট হচ্ছে আমরা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকনোলজি ব্যবহার করতে পারি। এর মাধ্যমে সুবিধা হলো আমরা একটি প্রশ্নে 4টি অপশান থাকলে 4টি অপশানকে হয়তো বিভিন্ন সময় বিভিন্নভাবে, অর্থাৎ একটি প্রিন্টেড কপিতে দেখা যাচ্ছে ABCD এগুলো ফিক্স থাকছে, আর ই-লার্নিংয়ে দেখা যাচ্ছে ABCDগুলো হয়তো আমার বিভিন্ন সময় বিভিন্নভাবে আসছে। তাহলে আমি প্রত্যেকবার যখন পরীক্ষা দিচ্ছি তখন আমি একটি নতুন পরীক্ষার মতো নতুন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। একইভাবে দেখা যাচ্ছে আমি একটি প্রিন্টেড প্রশ্নে হয়তো 50টি প্রশ্ন দিচ্ছি, আর ই-লার্নিংয়ে দেখা যাচ্ছে আমি হয়তো 80টি প্রশ্ন থেকে ক্যাটাগরি করে তাদের বিভিন্ন তাদের ক্যাটাগরি করে 80টি প্রশ্ন থেকে হয়তো আমি 50টি প্রশ্ন শিক্ষার্থীদেরকে দেখাচ্ছি। তো এর ফলে হচ্ছে শিক্ষার্থীরা মূলত পরীক্ষাটা এই মডেল টেস্ট, উইকলি টেস্ট বা ক্লাস টেস্টটি দেওয়ার সময় সে কিন্তু নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আর নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবে ততই শিক্ষার্থীদের প্রস্তুতিটা ভালো হবে। অর্থাৎ আমি একটি নির্দিষ্ট 50টি প্রশ্ন যেটি আমাদের প্রিন্টেড কপিতে থাকলো সেটার উপর তো প্রস্তুতি হচ্ছে। একইভাবে আমি ই-লার্নিং সলিউশনে আমাদের uniededu.com আমি ওই পরীক্ষাগুলো দেখা যাচ্ছে আবার নতুন আঙ্গিকে দিতে পারবো এবং প্রত্যেকবার আমি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবো। অর্থাৎ নতুন নতুন প্রশ্ন দেখছি বা একই প্রশ্ন অপশানগুলো অন্যভাবে দেখছি, বা এখন যেটা প্রথম পরীক্ষা আমি যেটা 50টা প্রশ্ন যেই সিরিয়ালে দেখছি, পরবর্তী পরীক্ষা আমি ওই সিরিয়ালে দেখছি না। তাহলে আমার প্রত্যেকবার পরীক্ষাটা একটি নতুন পরীক্ষার মতো মনে হচ্ছে। এবং আরেকটি বিষয় হলো আমি হয়তো 80টি প্রশ্ন থেকে 50টি প্রশ্ন দেখছি। তাহলে আমি যদি 10 বার পরীক্ষা দেই তাহলে 10 বার আমি 10টা কম্বিনেশনে পরীক্ষাটা দিচ্ছি। এই 10টা কম্বিনেশনে পরীক্ষা দেওয়ার কারণে আমার 10 বার আমার পরীক্ষা দেওয়ার একটা অভিজ্ঞতা হচ্ছে, যেই অভিজ্ঞতাটা আমাকে ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা অনেকাংশে সাহায্য করবে। তাহলে আমরা জানি স্টুডেন্টদের আসলে ভালো করার সবচেয়ে মূল বিষয়টা হলো আমরা যত চ্যালেঞ্জ ফেস করব। যেমন আমরা খেলার ক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারি, যেমন আমরা হোম গ্রাউন্ডে দেখি যে কোনো দল খেলতে ভালো করে, কারণ সেই পরিবেশ পরিস্থিতি তার জন্য পরিচিত থাকে। কিন্তু বাইরে অচেনা পরিবেশ পরিস্থিতি তার দেখা যায় বিভিন্ন ডিফিকাল্টিস থাকে। কিন্তু একইভাবে একটি কনসেপ্ট আছে, যে কোনো বিষয়ে যদি আমরা বলা হয় যে 10,000 ঘন্টা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে সেটাতে আমরা উই ক্যান বি এ মাস্টার অফ দ্যাট পার্টিকুলার থিং। তো একইভাবে আমরাও বলবো এখানে আমাদের ই-লার্নিংয়ের সুবিধাটা হলো আমরা শিক্ষার্থীদেরকে এটা বারবার প্র্যাকটিস করার একটা সুযোগ দিতে পারছি। তার ফলে শিক্ষার্থীদের প্রস্তুতিটা আরও দুর্দান্ত হবে আমরা আশা করছি। তো আমরা আমাদের এই কম্বো প্রোগ্রামের আমরা এই সিস্টেমটা একটু দেখে নিই কীভাবে আমাদের প্রস্তুতিটি হবে।
আমরা দেখলাম আমাদের কম্বো প্রোগ্রাম। এখন আমরা আমাদের অনলাইন এক্সামগুলো কীভাবে আমরা দিব বা এটার বেনিফিটটা কী দেখব। অনলাইন এক্সামের সিস্টেম, অর্থাৎ আমরা uniededu.com আমাদের অনলাইন এক্সামগুলো দিতে পারবো আমাদের ইউনিয়েডের শিক্ষার্থীরা, সেটা আমরা একটু দেখে নিই। আমরা দেখলাম আমাদের ইউনিয়েডের অনলাইন এক্সামগুলোর কীভাবে দেওয়া যাবে এবং এটার সবচেয়ে বেনিফিটটা দেখলাম আমরা, এক্সপ্লেনেশান এবং বারবার রিভাইজ করা, এই সুবিধাগুলো পাচ্ছি। একইভাবে আমাদের আমরা ইউনিটের সরাসরি ক্লাসে তো আমরা ক্লাসরুমে আমাদের লেকচার ম্যাটেরিয়ালসগুলো পাবো। এছাড়াও আমাদের অনলাইনে আমরা লেকচার ম্যাটেরিয়ালস এবং বইগুলো ইবুক এবং ই লেকচার আকারে থাকবে, অর্থাৎ আমাদের যে কোনো স্মার্টফোন ডিভাইস থেকে বা আমাদের বাসায় ল্যাপটপ বা ডেস্কটপ যদি থাকে, অর্থাৎ সেখান থেকে আমরা জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবো। এটার মূল কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা প্রস্তুতিটা আরও ভালোভাবে নিতে পারে।
ইবুকের মতো একইভাবে আমাদের লেকচার শিটগুলো আমরা ক্লাসরুমে তো আমরা প্রিন্টেড কপি পাবোই। প্রিন্টেড কপির পাশাপাশি আমরা অনলাইনে আমরা এগুলো ই-লেকচার আকারেও পড়তে পারবো, যেটা আমাদের প্রস্তুতিতে অনেক বেশি সহায়তা করবে।
আমরা দেখলাম আমাদের ই লেকচারগুলোর সুবিধা হচ্ছে আমাদের আমরা কিন্তু আমাদের রেগুলার ক্লাসে আমাদের লেকচার শিটের হার্ড কপিগুলো পাবো। আর লেকচারগুলো থাকলে আমাদের সুবিধা হচ্ছে আমরা যে কোনো সময় আবার আমরা ওই লেকচার শিটগুলো আরও বর্ধিত কলবরে এবং অনেক বেশি প্র্যাকটিস বা সলিউশন নিয়ে আমরা পড়ার সুবিধা থাকছে। তো এটা আমাদেরকে প্রস্তুতিতে অনেক বেশি সহায়তা করবে। আর ইউনিডে আমরা জানি এখন আমাদের ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়ামদের জন্য আলাদা এক্সাম, ইংলিশ মিডিয়ামদের জন্য আলাদা এক্সাম হয়, আর ইংলিশ ভার্সনদের জন্য ইংলিশ ভার্সনে এক্সাম হয়। তো ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য আমাদের সম্পূর্ণ আলাদা লেকচার ম্যাটেরিয়ালস বা প্রোগ্রাম রয়েছে, সেটা একটু আমরা দেখে নিই। আমরা দেখলাম আমাদের ইউনিটের লার্নিং সলিউশন এবং আমাদের বুক লেকচারগুলো কীভাবে আমরা এগুলো প্রস্তুতি নিতে পারবো। তো আশা করি শিক্ষার্থীরা এবং আমাদের অভিভাবকবৃন্দ একটাই সম্যক ধারণা পেয়েছেন। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের শিক্ষার্থীদের জন্য এবং অভিভাবকদের উদ্দেশ্যে কথা বলবো। দেখেন, এখন বর্তমান যুগটা হচ্ছে অনেক বেশি কম্পিটিশন এবং প্রতিযোগিতার সময়। এই প্রতিযোগিতায় আমাদেরকে সবসময় আসলে এক ধাপ এগিয়ে থাকতে হবে। আর এই প্রতিযোগিতাটা হলো আমাদের ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, আমাদের ক্যারিয়ারকে আরও বেশি সমুন্নত করার। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিটি মানুষ তার জীবনকে সাজাতে চায়, আর আমরা প্রতিটি মানুষই আমরা উই ক্যান বি এ গুড ব্র্যান্ড। আমরা যদি ব্র্যান্ডের কথা বলি, আমরা জানি আমরা যে কোনো পণ্য বা যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা ব্র্যান্ডিং একটি কনসেপ্ট সবসময় বলি। তো আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের ব্যক্তিরও কিন্তু একটা ব্র্যান্ডিং হয়। আমরা হয়তো ব্যক্তির ব্র্যান্ডিং বললে আমাদের খুব প্রাথমিকভাবে আমাদের মাথায় আসে যে কোনো সেলিব্রিটির কথা। আমরা জানি, আমরা বলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপট এখন আমাদের আসলে ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে, আমরা জানি। তো বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড আমরা জানি, বড় ব্র্যান্ড হচ্ছে বিশ্বের নামকরা ফুটবলাররা আছে, আমরা জানি মেসি, রোনালদো, নেইমার। তারা আমরা জানি তারা কয়েকদিন আগে মেসি এবং রোনালদো লুই ভুটনের একটি ফটোশ্যুট করেছে, যেখানে রোনালদো প্রায় $2 মিলিয়ন নিয়েছে এবং মেসি নিয়েছে $1.7 মিলিয়ন। এইটা মূলত তাদের ব্র্যান্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু এই মনিটারি ভ্যালুটা তাদেরকে দিচ্ছে লুই ভুটন। এবং যেই ফটোগ্রাফার এই ছবিটা তুলেছে তার ফটোগ্রাফির তার চার্জ হচ্ছে প্রায় বাংলাদেশি টাকা 11 কোটি টাকা। তো এখানে যদি আমরা দেখি, আসলে নট অনলি মেসি বা রোনালদো, এখানে যে ফটোগ্রাফার ছিল তিনি যুক্তরাষ্ট্রের একজন ফটোগ্রাফার,
তিনিও কিন্তু একটি তার যে ব্র্যান্ড ভ্যালু সেটার জন্য কিন্তু তিনি অনেক বেশি টাকা চার্জ করছেন আমরা জানি। আর রোনালদো এখানে $2 মিলিয়ন পেয়েছেন, তার যেহেতু ইনস্টাগ্রাম ফলোয়ার সবচেয়ে বেশি ওয়ার্ল্ডে সম্ভবত, এবং তার প্রায় 500 মিলিয়ন, আর মেসির হয়েছে প্রায় 365 মিলিয়ন আর সামথিং লাইক দ্যাট। সেই জন্য মেসি $1.7 মিলিয়ন পেয়েছে। তো এটা বলার আমার একটা উদ্দেশ্য হচ্ছে, দেখেন সেলিব্রিটি বা প্লেয়াররা দে আর বিগ ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড আসলে আমাদের পণ্যের বিপণনে একটা বড় আছে। আর আমরা যদি আমাদের ব্যক্তিগত পর্যায়ে কথা বলি, তাহলে ডেফিনেটলি উই ক্যান ডেফিনেটলি মেক আওয়ারসেলফ অর প্রেজেন্ট আওয়ারসেলফ অ্যাজ এ ব্র্যান্ড। আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের ব্র্যান্ডিংটা আসলে আমরা তৈরি করতে পারি আমাদের এডুকেশন দিয়ে, অর্থাৎ আমাদের শিক্ষা দিয়ে, আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালুটা আমরা তৈরি করতে পারি। ডেফিনেটলি আমাদের ব্র্যান্ড ভ্যালুটা শুধুমাত্র আমাদের বাহ্যিক পোশাক পরিচ্ছদ দিয়েই ডেফিনেটলি তৈরি হবে না। আজকে যদি আমরা মেসি বা রোনালদোর কথা বলি, ডেফিনেটলি তাদের ব্র্যান্ড ভ্যালুটা তৈরি হয়েছে তাদের স্কিল দিয়ে, তাদের যেই ফুটবল স্কিল দিয়ে। আমাদের দেশে আমাদের সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে আমরা জানি ক্রিকেটে সাকিব আল হাসান। তো এই ক্রিকেট প্লেয়াররাও তাদের সবচেয়ে ব্র্যান্ড ভ্যালুটা তৈরি হয়েছে তাদের স্কিল দিয়ে। অর্থাৎ মানুষ কিন্তু তার স্কিল সেট দিয়ে তার ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করে। একইভাবে আমরা যদি আমাদের সাধারণ শিক্ষার্থীদের কথা বলি বা আমাদের সাধারণ মানুষের কথা বলি, সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ড ভ্যালুটা আসলে তৈরি হচ্ছে আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করতে পারছি। অর্থাৎ আমরা যদি দেখি আমরা যদি দেখি বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ডের দিকে যদি তাকাই, সেখানে দেখব কারা বেশি ভালো করছে, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করছে। সেই বিশ্ববিদ্যালয়টাই আসলে একটা তাদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করছে। এবং হয়তো পার্টিকুলার কোনো সাবজেক্টের স্টুডেন্টরা ভালো করছে, তাহলে সেই সাবজেক্টটার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করছে। এবং সেই বিশ্ববিদ্যালয় বা সেই সাবজেক্টটাতে পড়ে একটা ব্যক্তি বা একটা স্টুডেন্ট তার ব্র্যান্ড ভ্যালুকে আরও বেশি ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করছে, এবং এই ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েটের মাধ্যমে সে তার ভ্যালুকে এনহ্যান্স করছে। ভ্যালুকে এনহ্যান্স করা মানে আমি বুঝাচ্ছি সে তার ক্যারিয়ারটাকে আরও বড় কলেবরে নিয়ে যাচ্ছে, এবং তার ক্যারিয়ারটাকে সে আরও এস্টাবলিশ বড় করছে। তো আমাদের শিক্ষার্থীদেরকে এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করতে হবে। আমরা কিন্তু এই জিনিসটা উপলব্ধি করতে পারি না বলেই আমরা শিক্ষার্থীরা অনেক পিছিয়ে থাকি। আর আমাদের জীবনের সবচেয়ে বড় ডিসিশন হলো আমাদের এই সময়টা, অর্থাৎ আমরা আমাদের প্রস্তুতির মাধ্যমে আমরা যেই সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো, সেই সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালুটাকে তত বেশি ভালোভাবে তৈরি করতে পারবো। আর এই ব্র্যান্ড ভ্যালুর জন্য আমাদেরকে অবশ্যই আমাদের পড়ালেখা করতে হবে। আর সবচেয়ে চমৎকার বিষয় হলো, আমরা যদি বিশ্বের যে কোনো দেশ, বাংলাদেশের বিশ্বের যে কোনো দেশে তাকাই, তাহলে আমরা দেখবো আমাদের শিক্ষার জন্য আসলে আমাদের মেধাটাই যথেষ্ট। যদি আমরা মেধাটাকে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের মেধাকে কাজে লাগিয়ে বিশ্বের যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি, এবং সেখানে পড়ার মাধ্যমেই আসলে আমরা আমাদের ক্যারিয়ারটাকে এনহান্স করতে পারি, আমাদের ক্যারিয়ারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমরা যদি পৃথিবীর বিভিন্ন এখনকার যে সাকসেসফুল লোকগুলো আছে তাদেরকে দেখি, তাদের আর্লি লাইফ স্টেজে কিন্তু তারা খুব সাধারণ মানুষ ছিল, কিন্তু তারা তাদের পড়ালেখার মাধ্যমে তাদের মেধা মননকে কাজে লাগিয়ে দে বিকেম এ বিগ ব্র্যান্ড। আমরা যদি দেখি আজকে গুগলের সিও আমরা জানি সুন্দরাজন পিচাই। আমি শুরুতেই ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলেছি। তো সুন্দরাজন পিচাই, আমরা জানি তার গ্র্যাজুয়েশন ছিল ইন্ডিয়াতে, আইআইটি খড়গপুরে সে তার গ্র্যাজুয়েশন করেছে, এবং সে একজন খুব সাধারণ শিক্ষার্থীর মতোই সে হয়তো পড়াশোনা করেছে, বাট তার মেধাকে কাজে লেগে সে বর্তমানে গুগলের সিও হয়েছে। এবং আমরা জানি সে যখন প্রথমবার আইআইটিতে পড়াশোনা করে যখন প্রথমবার ইউএসএতে যায়, তখন তার ইউএসএ টিকেটের কস্ট ছিল তার বাবার 1 বছরের বেতনের সমান। এবং সে তখন একটা ব্যাকপ্যাক, ইউএসএতে গিয়ে সে একটা যখন ব্যাকপ্যাক বা ব্যাগ কিনতে চেয়েছিল, তখন সে হিসাব করে দেখলো যে এই ব্যাগটার দাম হচ্ছে প্রায় তার বাবার 1 মাসের বেতনের সমান। তো এই যে দেখেন, সবাই কিন্তু তাদের জীবনে কিন্তু একটা ডিস্ট্রেস বা চ্যালেঞ্জগুলো ফেস করেছে, বাট এই চ্যালেঞ্জগুলো থাকলেও তাদের মেধাকে কাজে লেগে দে বিকেম এ বিগ ব্র্যান্ড। এবং আজকে এই বিগ ব্র্যান্ডটা দে হ্যাভ বিকাম এ সাকসেসফুল ম্যান, এবং তাদের এই সাকসেসের পিছনে তাদের মেধা,
তাদের পড়াশোনাটাই সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছে এবং আমরা জানি তাদের এই সাকসেস পরে তারা শুধু ব্র্যান্ড তারা তাদের ক্যারিয়ারকেই শুধু সামনে এগিয়ে নিয়ে যায়নি, তারা আর্থিকভাবে সব দিক দিয়ে খুব বেশি সফলতা অর্জন করেছে। তো আমরাও চাই আমাদের শিক্ষার্থীরা এই বিষয়টা উপলব্ধি করে তাদের পড়াশোনাটার প্রতি তাদের আরও গুরুত্ব বাড়াতে হবে। আমরা কিন্তু এই সময়টা, এই গুরুত্বপূর্ণ সময়টা অনেকেই আসলে আমাদের মোমেন্টামটা হারিয়ে ফেলি। মোমেন্টামটা হারিয়ে ফেলে আমরা আসলে বুঝি না, বা আমরা এইচএসসিতে হয়তো আমরা চিন্তা করি যে আমি তো ভালো স্টুডেন্ট, আমি জিপিএ 5 পেয়েছি, তাহলে আমি হয়তো যে কোনো জায়গায় চান্স পেয়ে যাব। বাট আমাদের এসএসসি এইচএসসি পড়াশোনার সাথে মূলত আমাদের পরবর্তী পর্যায়ে ভর্তি পরীক্ষার পদ্ধতিটা, ভর্তি পরীক্ষার প্রতিযোগিতাটা অনেক বেশি ইন্টেন্স, অনেক বেশি প্রতিযোগিতামূলক। সেই জন্য আমাদের প্রস্তুতিটা হতে হবে অনেক অনেক বেশি, আমাদেরকে সুন্দরভাবে প্রস্তুতিটা নিতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি প্রতি বছর ভর্তি পরীক্ষা দেখব যে বেশ অনেক মেধাবীরাই দেখা যায় যে কয়েকটি বিশ্ববিদ্যালয় বা কয়েকটি বিষয়ে চান্স পায় এবং তারা সবগুলো ভর্তি পরীক্ষাতে খুব ভালো করে। তো এখানে আমাদের মনে হতে পারে যে তারা হয়তো খুব স্বল্প সময়ে প্রস্তুতি নিয়ে ভালো করেছেন। না, আসলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা মিস করি। আমাদের শিক্ষার্থীদের ভালো করার জন্য আমাদেরকে আসলে প্রস্তুতিটা আসলে আমাদের নিতে হবে, অনেক বছরের প্রস্তুতি থাকে। অর্থাৎ আমরা যদিও এই 3-4 মাসে প্রস্তুতি নিয়ে আমরা ভর্তি পরীক্ষা দিব, কিন্তু আমাদের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, অর্থাৎ আমাদের যে 12 বছরের শিক্ষা জীবনে, 10-12 বছরের যে শিক্ষা জীবনে আমরা স্কুল কলেজে পড়াশোনা করেছি, সেই প্রস্তুতিটাকে আমাদের একটা ভালো শক্ত বেস থাকতে হবে। এই শক্ত বেসটাকে কাজে লাগিয়ে আমাদের এখনকার প্রস্তুতিটাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা পরীক্ষা ভালো করতে পারবো। যেমন আমি একটা শিক্ষার্থীদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই। এটা হচ্ছে বিখ্যাত পেইন্টার পাবলো পিকাসোর একটি গল্প। পাবলো পিকাসো একবার নিউ ইয়র্কের রাস্তায় বসে কাজ করছিলেন। তখন একজন মহিলা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো ওই মহিলা পাবলো পিকাসোকে দেখে নোটিস করেন এবং পিকাসোর কাছে গিয়ে অনুরোধ করেন তাকে একটি ছবি এঁকে দেওয়ার জন্য। তো পিকাসো একটি কাগজ নিয়ে সেখানে খুব দ্রুততার সহিত, বলা যায় 30 সেকেন্ডে, তাকে একটি ছবি এঁকে দেন এবং ছবি এঁকে দিয়ে ওই মহিলাকে ছবিটা দিয়ে বলেন, তুমি হ্যাঁ, এই ছবিটা তোমাকে আমি গিফট করলাম এবং এই ছবিটা যদি তুমি সামনে যে আর্ট গ্যালারি আছে ওখানে নিয়ে গেলে তুমি প্রায় $1 মিলিয়ন এটা খুব সহজে বিক্রি করতে পারবে। তো ওই মহিলা ওই ছবিটা নিয়ে ওই আর্ট গ্যালারির দিকে এগিয়ে যান। তো আর্ট গ্যালারিতে গিয়ে আর্ট গ্যালারির যেই কিউরেটর বা প্রধান সমন্বয়কারী আছে তাকে দেখানোর সাথে সাথে ওই কিউরেটর চিনে ফেলেন, বলে যে এটা তো দিস ইজ পাবলো পিকাসোস পেইন্টিং। তো ওই মহিলাও অবাক হয়ে যান, চিনে ফেলেন। এবং ওই ভদ্রলোক কিউরেটর তাকে সাথে সাথে অফার দেন, তুমি কি এই ছবিটি বিক্রি করবে? তাহলে আমি তোমাকে এটা $1 মিলিয়ন দিতে পারি। মহিলা অবাক হয়ে যান, পিকাসো যা বলেছে দেখলো যে প্রায় সত্যি। তো মহিলার সাথে সাথে এই ছবিটি বিক্রি করে দেন এবং বিক্রি করে দিয়ে মহিলা আবার পাবলো পিকাসোর খোঁজে চলে আসেন, পাবলো পিকাসোর কাছে আসেন। তো এর মধ্যে পিকাসো তার এক্সিবিশন শুরু হয়ে যায়, এক্সিবিশনে তিনি ঢুকেন। তো ওখানে গিয়ে মহিলা পাবলো পিকাসোকে ধরেন। তো তাকে জিজ্ঞেস করেন যে পিকাসো, তুমি আমাকে কি বলবা, তুমি এই 30 সেকেন্ডে তুমি এত দামি ছবিটা কিভাবে আঁকলা এই 30 সেকেন্ডে? তো পাবলো পিকাসো তাকে একটি উত্তর দিয়েছিল, বললো যে এই ছবিটা আমি হয়তো 30 সেকেন্ডে এঁকেছি, কিন্তু এই ছবিটা আঁকতে, এই 30 সেকেন্ডের ছবিটা আঁকার জন্য আমাকে 30 বছর আমাকে সাধনা করতে হয়েছে, বা 30 বছরের প্রস্তুতি বা 30 বছরের প্র্যাকটিস আমাকে এই 30 সেকেন্ডের ছবিটা আঁকতে পারঙ্গম করেছে। অর্থাৎ এই কথাটা বলে আমার একটা হচ্ছে, আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডটা ডেফিনেটলি আমাদের সামনের জীবনগুলোতে, সামনের প্রস্তুতি সবসময় আমাদেরকে সহায়তা করবে। আমরা কখনোই আমাদের সাফল্যের জন্য কখনোই আমাদের শর্টকাট কোনো মেথড আসলে থাকে না। সাফল্যের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, সাফল্যের জন্য আমাদেরকে পরিশ্রমের মন্ত্রে উদ্বুদ্ধ হতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমরা মূলত চাই যে ইউনিয়েট পরিবার সবসময় শিক্ষার্থীদের সাথে আছে, আর ইউনিয়েট সবসময় নতুনত্ব নিয়ে শিক্ষার্থীদের সাথে আছে। আমরা জানি গতানুগতিক শিক্ষা পদ্ধতি কী। গতানুগতিক শিক্ষা পদ্ধতি হচ্ছে আমরা একটা ক্লাসরুমে আসবো, সেখানে
টিচার পড়াবে, আমরা বেস্ট টিচাররাই পড়াবে, ফাইন, বাট আমরা দিন শেষে ক্লাস শেষে গিয়ে কিন্তু আমরা সেই জিনিসটা আমি হয়তো আর রিটেইন করতে পারছি না, আমি হয়তো সেই জিনিসটা মনে রাখতে পারছি না, ভুলে যাচ্ছি। আমার প্রিন্টেড লেকচার শিটটা হয়তো আমি বারবার প্র্যাকটিস করছি, দেখছি, প্রিন্টেড পরীক্ষা শিটটা থেকে আবার পড়ছি, কিন্তু আমরা ইউনিট চাচ্ছি এই আমাদের রেগুলার ক্লাস ডেফিনেটলি থাকবে, আমাদের প্রিন্টেড লেকচার শিট ডেফিনেটলি থাকবে, আমাদের প্রিন্টেড বই, সাবজেক্ট বই ডেফিনেটলি থাকবে, প্রিন্টেড সাপ্লিমেন্টারি বুকসগুলো ডেফিনেটলি থাকবে, প্রিন্টেড এক্সাম শিট, ক্লাস টেস্ট, উইকলি টেস্ট ডেফিনেটলি থাকবে। এরপরে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশে যে যেখানে থাকুক না কেন, সে ই লার্নিংয়ের মাধ্যমে তার প্রস্তুতিটাকে আরও বেস্ট, আরও সেরা প্রস্তুতিটা নিতে পারবে। কারণ কি, ই লার্নিংটা আমরা দেখলাম প্রত্যেকটা প্রশ্নের আমাদের কিন্তু একটা প্রিন্টেড বই বা প্রিন্টেড পরীক্ষার কিন্তু কিছু সীমাবদ্ধতা থাকে, রাইট? সেটাকে কিন্তু আমরা প্রিন্টেড মানে এটা একটি সীমাবদ্ধ হয়ে গেল, 50টা প্রশ্ন আমি ছাপিয়ে দিলাম, এটা কখনো আর চেঞ্জ করা সম্ভব না। বাট আমার ই লার্নিংয়ে আমরা দেখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা হয়তো প্রশ্নের ক্যাটাগরি, প্রশ্নের ধরন অনুসারে আমরা এগুলোকে পরিবর্তন করতে পারছি। অর্থাৎ স্টুডেন্টরা ই লার্নিংয়ে একটা এক্সাম দিলে সে বারবার নিউ চ্যালেঞ্জেস ফেস করছে, আর আমরা জানি যতই আমরা নতুন চ্যালেঞ্জ ফেস করব তত আমাদের প্রস্তুতিটা অনেক বেশি আরও ভালো হবে। অর্থাৎ আমার বারবার প্র্যাকটিস হবে। একটা ওয়ার্ল্ড ওয়াইড একটি কমন একটি প্র্যাকটিস ফেনোমেনন আছে যেটা বলে যে কোনো বিষয়ে যদি আমরা 10,000 ঘন্টা যদি আমরা একটা জিনিস প্র্যাকটিস করি, 10,000 ঘন্টা প্র্যাকটিস করলে মানুষ সেটাতে মাস্টার হয়ে যায়। হি অর শি ক্যান বি এ মাস্টার অফ দ্যাট পার্টিকুলার থিং। তো 10 ঘন্টা প্র্যাকটিস এ হিউজ টাস্ক আমরা জানি, বাট আমরা আমাদের ডে টু ডে আমরা যে কোনো শিক্ষার্থী আমরা জানি যে কোনো বিষয় আমরা যেটা খুব দ্রুত ভুলে যাই বা মনে রাখতে কষ্ট হয় সেটা জানি, আমরা কিন্তু পড়ার পাশাপাশি যদি আমরা লিখে প্র্যাকটিস করি সেটা কিন্তু আমাদের ভালো মনে থাকে। তাহলে এই যে টেকনিকগুলো, এই যে নতুনত্বগুলো, এই জিনিসগুলো আমরা চাই আমাদের শিক্ষার্থীরা প্র্যাকটিস করুক, আমাদের রেগুলার ক্লাসের পাশাপাশি আমাদের অনলাইন ভিডিও লেকচারগুলো দেখুক, আমাদের অ্যাপসের মাধ্যমে ভোকাবুলারিগুলো প্র্যাকটিস করুক, আমাদের এই অনলাইন ই লার্নিংয়ের মাধ্যমে সে বারবার এক্সামগুলো দেখ, ই বুকস এবং লেকচার শিটগুলোতে আরও যে আমরা বর্ধিত কলবরে আমরা অনেক বেশি প্র্যাকটিস কোশ্চেন বা প্র্যাকটিস ম্যাটেরিয়ালস রাখবো, সেগুলো তারা দেখুক। তাহলে এই বর্ধিত জিনিসগুলো এবং বারবার প্র্যাকটিসগুলো আমাদের স্টুডেন্টদেরকে তাদের প্রস্তুতিটাকে অন্য মাত্রা দিবে। আর আমরা চাই অন্য মাত্রা দিবে এবং সে যত বেশি চ্যালেঞ্জ ফেস করবে, যত বেশি প্রস্তুতি নিবে, তার ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা অনেক অনেক বেশি ভালো হবে। তো আমরা চাই স্টুডেন্টরা, আমাদের শিক্ষার্থীরা ভালো করুক। তো শিক্ষার্থীদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আমাদের বিগত কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেখা যাচ্ছে যে বাংলাদেশের সেরা কলেজগুলো শিক্ষার্থীরা হয়তো খুব বেশি ভালো করতে পারছে না। এটার একটা বড় কারণ হচ্ছে আমরা অনেক সময় বলি যে আমরা হয়তো আমরা মোমেন্টামটা হারিয়ে ফেলছি, আমরা মনে করছি যে আমার প্রস্তুতি ভালো আছে, আমি হয়তো ভালো করতে পারবো। কিন্তু এখানে ওই যে একইভাবে দেখা যায় যে খরগোশ এবং কচ্ছপের গল্প চলে আসে। অর্থাৎ একজন ভালো শিক্ষার্থী হয়তো তার এই ভর্তি পরীক্ষার প্রস্তুতিটাকে সে ততটা গুরুত্ব না দেওয়ার কারণে সে হয়তো পিছিয়ে পড়ছে, আর একজন দেখা যাচ্ছে মিডিওকার বা মিডিওকার স্টুডেন্ট দেখা যাচ্ছে যে এই ভর্তি প্রস্তুতিটাকে অনেক সিরিয়াসলি নিয়ে সে ভালোভাবে প্রস্তুতি নিয়ে সে হয়তো ভর্তি পরীক্ষায় ভালো করছে। আর মনে রাখতে হবে এই ভর্তি পরীক্ষায় আমি যা কিছু অর্জন করব সেটা আমার পরবর্তী ক্যারিয়ার গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। এই জিনিসটা আমাদের জীবনে, এই সুযোগটা একবারই আসছে এবং আমরা দেখছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ একবারই থাকছে। সো আমাদেরকে এই সুযোগটা নষ্ট করা যাবে না, আমাদেরকে এই সুযোগটা, সুবর্ণ সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমার ক্যারিয়ারকে স্টাবলিশ করব, আমি আমার ক্যারিয়ারকে সুন্দর করে সাজাবো। আর আমরা জানি আমি আমার ক্যারিয়ার সাজানোর মাধ্যমে আই ক্যান বিকাম এ বিগ ব্র্যান্ড, রাইট? আমি যখন আজকে একটা ভালো ইউনিভার্সিটির ভালো সাবজেক্টে পড়বো তখন আমার বন্ধুরা, আমার আত্মীয় স্বজনরা আমাকে বলবে যে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ওই সাবজেক্টে পড়ছে। এই যে ব্র্যান্ডে পরিণত হওয়া, আমার ক্যারিয়ারকে এনহান্স করা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা আজকে থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সেই জন্য আমাদের শুধুমাত্র গতানুগতিক প্রস্তুতি নিলে হবে না, আমাদের কম্বো প্রিপারেশন আমরা যেটা বলছি, অফলাইন রেগুলার ক্লাস প্লাস অনলাইন, এই প্রস্তুতিটা নিতে হবে। এবং আমরা
ইউনিয়েট পরিবার থেকে এটাই বলছি, বাংলাদেশের গতানুগতিক কোচিং ব্যবস্থায় অন্য কেউই আসলে আপনাদেরকে ই লার্নিং সলিউশন বা ই লার্নিংয়ের কোনো ধরনের কোনো কিছু দেবে না। ই লার্নিং মানে আমাদের শিক্ষার্থীরা হয়তো অনেকে শিক্ষার্থীরা অভিভাবকরা মনে করতে পারেন যে অনলাইনে ফেসবুক বা জুমে ক্লাস নেওয়া, সেটা না। সেটা হয়তো একটা আমাদের হয়তো কিছুটা সহায়তা করলো, বাট ই লার্নিং বলতে আমরা বুঝাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনাবলড আমাদের কোশ্চেন ব্যাংক থেকে আমরা পরীক্ষা দেয়া, বারবার নিউ এক্সাম দেয়া, আমাদের ই বুকস, ই লেকচার শিট এবং পাশাপাশি আমাদের ভিডিও লেকচারগুলো দেখা, যাতে করে আমরা একটা ক্লাস ফিজিক্যাল ক্লাস করে গিয়ে আমি হয়তো সেই জিনিসটা আমি আবার দেখার সুযোগ পাচ্ছি না, আর হয়তো আমাদের এই জিনিসগুলো থাকলে তখন আমি আবার পরীক্ষাটা দেয়া, আবার ক্লাসগুলো দেখা, আবার আরও বেশি জিনিস প্র্যাকটিস ম্যাটেরিয়ালস পাওয়া, এই সুবিধাগুলো থাকছে। তো আমি বলবো যে শিক্ষার্থীরা অবশ্যই এই জিনিসগুলো যাচাই করেই তাদের আপনারা কোন প্রতিষ্ঠানে ভর্তি হবেন সেটা অবশ্যই যাচাই করে দেখবেন। মনে রাখবেন, শুধুমাত্র আপনি কিছু অর্থাৎ ভেড়ার পালের মতো বন্ধুদের সাথে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হয়ে আপনার জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। আপনার প্রস্তুতিটাকে আপনার ত্বরান্বিত করতে হলে আপনাকে একটি টোটাল কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে, সেটা বলবো। আর আজকে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রায় শেষের পর্যায়ে। এখন সবশেষে আমরা একটা ছোট ভিডিও দেখব, যেটা আসলে আমরা এই ভিডিওটাও একটি শিক্ষামূলক ভিডিও এখানে দেখব। আসলে মানুষ তার শিক্ষার মাধ্যমে কিভাবে আসলে তার লাইফকে আসলে সাজাতে পারে, গোছাতে পারে। আর মানুষ যদি যথাসময়ে যদি তার সময়টাকে কাজে না লাগায়, তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের সময় যদি সময়টাকে নষ্ট করে, তাহলে কিন্তু তার ভবিষ্যৎ জীবনটাও আসলে তার হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের শিক্ষার্থীরা, আমাদের গার্ডিয়ানদেরকে উদ্দেশ্যে আমি বলবো, সবসময় আপনার ছেলেমেয়েদেরকে উৎসাহিত করবেন, তাদের ক্যারিয়ারে ফোকাস করার জন্য তাদের প্রস্তুতিটা কীভাবে হওয়া উচিত সেটা নেবেন। আর আপনাদের প্রস্তুতি যত ভালো হবে, আপনারা ভর্তি পরীক্ষা তত ভালো করতে পারবেন। এবং ভর্তি পরীক্ষাটা হচ্ছে একটি অসম্ভব প্রতিযোগিতামূলক একটি যুদ্ধের মতো। সেই যুদ্ধে জয়ের জন্য আপনাকে সকল ধরনের প্রস্তুতি থাকতে হবে, সকল ধরনের প্রস্তুতি নিয়েই আপনাকে আসতে হবে। প্রস্তুতি ছাড়া আসলে আপনি এখানে ভালো করার কোনো সুযোগ নেই। এখানে আপনি ভাগ্যের সহায়তা পেতে হলে অবশ্যই আপনাকে অনুশীলন প্রয়োজন। অনুশীলন। তো আশা করি আমাদের শিক্ষার্থীরা ভালো করবেন। তো আমরা এই পর্যায়ে আমরা একটি ভিডিও দেখব আসলে মানুষ তার শিক্ষা জীবনেটাকে যদি কাজে না লাগায়, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারে।
তো ধন্যবাদ আজকে উপস্থিতি সকলকে। আশা করি আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি আমাদের শিক্ষার্থীদেরকে এবং অভিভাবকদেরকে একটি সুন্দর দিক নির্দেশনা দিবে। তো আজকে আগামীর পথে আমাদের শিক্ষার্থীরা তাদের প্রস্তুতিকে সুন্দরভাবে এগিয়ে নিবে, তাদের ক্যারিয়ারকে সুন্দরভাবে এগিয়ে নিবে, এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। আগামী এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ করছি। ধন্যবাদ সবাইকে।